দেয়াল ঘুরে তেমনই জানান দিচ্ছে। নানা হওয়া মেয়েটার নামের পাশে সবুজ আলোটা জ্বলুন। রোজ ঠিক এই সময় মেয়েটা অনলাইনে আসে, জানে না এরপরই মেসেজ হাই। আজ শোয়া হয়ে ল্যাপটপটা বুকের উপর টেনে নেয় নবাব। এবার শুরু হবে ভার্চুয়াল অফিসার। কথায় কথায় রাতের বয়স বাড়বে। হাওয়াই পুরো পৃথিবীটায় কয়েকটা চক্কর কেটে নবারুণের ফ্ল্যাটের বন্ধ জানালায় এসে ধাক্কা দিয়ে যাবে। রাস্তার কুকুরগুলো এই প্রাক জানুয়ারির ভীষণ শীতে রাস্তার আলো আঁধারের মাঝে হয়তো কোনো কারাহীনের উপস্থিতি জানান দিতে অদ্ভুত সুরে ডেকে উঠবে। সামনের বাড়ির আধ পাগল বুড়ো লোকটা ঘুমের চোখে কুকুরগুলোকে সাপ সাপান্ত করবে। তবুও নবারুণ নির্বিকার হয়ে ইহজগতের নৈশকালীন ঘটনাগুলোকে অগ্রাহ্য করে সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে তলে যাবে একটু একটু করে। নবারুণ সেন, বয়স 22, বাড়ি থেকে বহু দূরে কলকাতায় ওদের এই ফ্ল্যাটে একা থাকে বেশ কয়েক বছর ধরে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবন থেকেই নবারুণ খুব মেধাবী, তবে তার অস্বাভাবিক তীব্র আকর্ষণ বিপরীত লিঙ্গের মানুষের প্রতি। এই বয়সে হয়তো তা স্বাভাবিক, কিন্তু নবারুণের ক্ষেত্রে এই আকর্ষণ অদ্ভুত মাত্রায় বেশি। এক আকর্ষণে ও বারে বারে নতুন নতুন অ্যাডভেঞ্চারের পেছনে পেছনে ছুটে বেড়ায়। শুরু সেই সহপাঠীর দিদিকে দিয়ে, যে অসম বয়সের প্রেমে কোনো মনের আদান প্রদান ছিল না, ছিল শুধু ধীরে ধীরে নবারুণ নিজেকে নিজের ক্ষমতাকে বুঝতে পেরেছিল। শুধু ওর মেধায় মুগ্ধ হয়ে নয়, সুদর্শন নবারুণের পৌরুষের আগুনে নিজের আত্মা হাতে বিঁধে লগ্ন রক্ষা। সময়ের সাথে সাথে নবারুণ আবিষ্কার করেছে সে দুনিয়ার চড়াই উতরাই। একে একে কতজন এলো, আবার চলেও গেল। নবারুণ যখন যাকে কাছে পায় তখন তার অস্থি মজ্জার গল্পগুলো বলে ফেলে। এক নেশা, এ নেশায় আসক্ত নবারুণ নিজেও জানে না এর থেকে মুক্তির উপায়। অবশ্য মুক্তি পেতে কি নিজেই চেয়েছে। এর জন্যই কুঁড়িও হারিয়ে গেছে এই পৃথিবী থেকে। ওর জীবনের প্রথম আর শেষ ভালোবাসা। যেদিন কুঁড়ি বুঝেছিল ও ছাড়াও নবারুণের আলাদা একটা জগৎ আছে, সেদিন নিজেকে শেষ করে দিতে। কিন্তু কি আশ্চর্যজনক ভাবে আত্মহত্যার জের নবারুণকে বিন্দুমাত্র প্রভাবিত করতে পারেনি, না সামাজিকভাবে না মানসিকভাবে। কথা এগোতে থাকে ধীরে ধীরে। শিকারে অভ্যস্ত নবারুণ গন্ধ পায় শিকারের। এ তো মেঘ না চাইতে জল। কোনো পরিশ্রম ছাড়াই এ মেয়ে তো সমর্পণের জন্য প্রস্তুত। ফেসবুকে ফুটে ওঠে নীলচে চোখের সেই রূপসীর লেখা। ইচ্ছে করছে তোমার সাথে এই রাতের ঠান্ডা হাওয়ায় হেঁটে যাই অনেক দূরে। মুচকি হেসে নবারুণ টাইপ করে চলে এসো। মেয়েটি লেখে সিরিয়াস। নবারুণ লিখে পাঠায় হ্যাঁ, উত্তর আসছি তবে। তারপরে হঠাৎ করে অফলাইন। ল্যাপটপটার পাশে রেখে উঠে বসে নবারুণ, একটা সিগারেট ধরায়, মুখে মৃদু হাসি। ও জানে রাস্তাটা তৈরি হয়ে গেছে, এবার শুধু দেখা করার অপেক্ষা। কোথায় দেখা করতে হবে ভাবতে ভাবতে ঠিক করে এখানেই, ফ্ল্যাটেই রেখে নেবে কোনো একদিন দুপুরে। রাস্তার কুকুরগুলো হঠাৎ চারদিকের নিস্তব্ধতা ভেঙে একসাথে ডেকে উঠল। তারপর কেমন অস্বাভাবিক করুণ সুরে কাঁদতে লাগলো, থেমে থেমে বারে বারে। শীতের রাতের নির্জন পৃথিবীতে ফিস ফিস করে কারা যেন আকুতি জানাতে থাকলো, যেন দীর্ঘদিনের বন্দি দশা থেকে অতৃপ্ত আত্মারা মুক্তি চাইছে। রাত জাগা পাখি ডানা ছাপটে পালাতে চাইল বহু দূর। বাতাস হাহাকার করে। সিগারেটটা শেষ করে ঘরের উত্তর দিকে দেওয়ালের দিকে তাকিয়েছিল নবারুণ। চোখে ঘুম নেমে আসছে ধীরে ধীরে। হঠাৎ কুঁড়ির মুখটা ভেসে উঠল। ঘরের আলোটা যেন একটু কমে গিয়ে আবার জোরালো হলো। কিছু একটা পরিবর্তন হয়েছে ঘরে, কিছু একটা ঘটেছে, কেমন অন্যরকম লাগছে। ঘুমে প্রায় বন্ধ হয়ে যাওয়ার চোখে নবারুণ দেখল বিছানার পাশে রাখা বেতের চেয়ারটায় একটা মেয়ে বসে, পরনে শাড়ি, ওর দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছে। চিনতে পারেও, একটু আগে যার সাথে কথা হচ্ছিল। এমন অস্বাভাবিক ঘটনায়ও
নবারুণের মনে কোনো প্রশ্ন জাগলো না। কি ভীষণ ঘুম পাচ্ছে ওর, চোখ চড়িয়ে আসছে, ভালোভাবে তাকাতেই পারছে না। মেয়েটা চেয়ার থেকে উঠে বিছানায় এসে বসল, আস্তে আস্তে বলল, বলেছিলাম না আমি আসবো। হঠাৎ হঠাৎ যেন সঙ্গীত ফিরে পেল নবারুণ। কেমন একটা আতঙ্ক মিশ্রিত কৌতূহল মুহূর্তে ও নিজের মধ্যে টের পেল। নিজেকে স্থির রাখার চেষ্টা করে বলল, কিন্তু এলে কি করে? মেয়েটা নিচু গলায় বলে উঠল, আমি সব পারি। সুন্দরী আলতো করে নবারুণের হাতের ওপর হাত রাখলো। কি ভীষণ শক্ত আর ঠান্ডা সে হাত! নবারুণ চমকে ওঠে সেই স্পর্শে। ঘরের মধ্যে যেন বাইরের ঘন কুয়াশা ঢুকছে, সবকিছু খুব আবছা আবছা লাগছে। নবারুণ তাকিয়ে আছে মেয়েটার হাতের দিকে। হাতের নখগুলোতে যত্নের ছোঁয়া, কিন্তু নখের কোনায় যেন শুকিয়ে যাওয়া রক্তের দাগ। নবারুণের নাকে হঠাৎ ধাক্কা মারে ভীষণ বোটকা পচা একটা গন্ধ। সোজাসুজি মেয়েটার মুখের দিকে তাকাতেই দেখে, কোথায় সে সুন্দর মুখ? সেখানে একজন বৃদ্ধার মুখ বসানো, কোঁচকানো ভাঁজ পড়া মুখের চামড়া, কপালে সিঁদুরের বড় একটা টিপ, আর চোখ দুটো একেবারে মরা মাছের চোখের মতো। হেসে ওঠে সে বৃদ্ধা, একেবারে কিশোরী মেয়ের মতো আওয়াজ করে। মুখের ভেতর থেকে উঁকি দেয় দাঁতের শাড়ি, যা কখনো কোনো মানুষের হতে পারে না। ভীষণ আতঙ্কে নীল হয়ে নবারুণ ছুটে যাওয়ার চেষ্টা করে দরজার দিকে, কিন্তু সেই বৃদ্ধা জোরে ওর টান হাতটা ধরে থাকে। কি ভীষণ কঠিন সে আঙুল, একেবারে শক্তিশালী পুরুষের মতো। তারপর বলে ওঠে একেবারে কুঁড়ির মতো গলায়, আমাকে পছন্দ হয়নি? ঘরের উজ্জ্বল আলো এই মুহূর্তে একেবারে নিষ্প্রভ। নবারুণ সমহিতের মতো হাঁটু ভেঙে বসে পড়ে মেঝেতে। বৃদ্ধা ওকে আষ্টে পৃষ্ঠে পিঠে ফেলতে চায় নিজের আলিঙ্গনে। চারদিকে অসহ্য পচা একটা গন্ধ। বৃদ্ধার মুখ এগিয়ে আসে নবারুণের মুখে খুব কাছে। কি ভীষণ সে চোখের চাহনি! সে মরা মাছের মতো চোখ দুটো যেন নবারুণকে গিলে ফেলতে চাইছে। সকাল 10টা বেজে 20 মিনিট। লোকাল থানার সাব ইন্সপেক্টর নবারুণের সাদা চাদরে ঢাকা ডেড বডিটার পাশে বসে একটা সিগারেট ধরলেন। ছেলেটার বাবা মাকে খবর পাঠানো হয়েছে। এখন আরো কত কাজ বাকি। ইন্সপেক্টর সুশোভন মিত্র জিজ্ঞেস করলেন, কিছু বুঝতে পারলে ঘোষাল? মার্ডার না সুইসাইড? সিগারেটের টান দিয়ে নবারুণের চাদরের ঢাকা ডেবোটার দিকে তাকিয়ে ঘোষাল বাবু বললেন, কিছুই বুঝতে পারছি না স্যার, মাথায় কাজ করছে না। কেউ বা কিছু জানো ছেলেটার শরীর থেকে সব রক্ত শুষে নিয়েছে। বাড়িটা রহস্যপুর গ্রামে মায়া নদীর তীরে ঘেঁষে এক ছেলের মতো ঠায় দাঁড়িয়ে আছে। কোন এক কালে বাড়ির প্রাঙ্গণ, দেয়াল, সম্মুখের বটগাছ, প্রাঙ্গণের ঠিক মাঝখানে অবস্থিত জলকন্যার নগ্ন মূর্তি, এই সবই নীরবে যেন কত না গল্প বয়ে বেড়াচ্ছে। কত না আনন্দ বেদনার কাব্য দেয়ালের প্রতিটি ইটের সাথে লেপ্টে আছে। বাড়ির ভেতরে এবং বাহিরে বিভিন্ন আগাছা, লতাগুল্ম ইত্যাদি মনের আনন্দে যেন দিন কাটাচ্ছে। বাড়িটি দেয়ালে সবুজাভ শ্যাওলার জঞ্জাল দেখতে যেন পুরুষের দাড়ির মতো দেখাচ্ছে। এলাকার মানুষ বাড়িটিকে ফুতুরে বাড়ি বলেই ডাকে। বেশ কয়েক মাস আগে মিডিয়ার লোকজন এসে এক রাত্রি বাড়িটিতে অবস্থান করেও কোনো ভৌতিক ব্যাপার লক্ষ্য করেনি। তবু দূর থেকে দূরান্তে মানুষের মনে বছরের পর বছর ধরে এই বাড়িটি সম্পর্কে অনেক জনশ্রুতি রয়েছে। কোন কোন গ্রামবাসী নাকি গভীর রাতে বাড়িটিতে মোমবাতি জ্বলতে দেখেছে। কেউ কেউ আবার ধবধবে সাদা শাড়ি পরিহিতা অনিন্দ সুন্দরী নারীকে বারান্দায় হাঁটতে হাঁটতে জাদুকরের ভেলকির মতো হাওয়ায় মিলিয়ে যেতে দেখেছে। বাড়িটিকে ঘিরে আরেকটা বেশ
অদ্ভুত গল্প শোনা যায়। কোন এক গ্রামবাসী নাকি রাতে নিজের বাড়িতে ঘুমিয়েছিলেন ঠিকই, কিছু সকালে ঘুম ভেঙে নিজেকে এই ভুতুড়ে বাড়িতে আবিষ্কার করে এবং মূর্ছা যায়। পরবর্তীতে ডাক্তারেরা তাকে মৃত ঘোষণা করে। এমনকি দিনের বেলায় সূর্য যখন তার আলোর রাজত্ব কায়েম করে, তখনও কেউ ভুলেও এই বাড়ির পাশ দিয়ে যায় না। যদিও এসব অদ্ভুত ব্যাপারগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবুও মানুষের মনে ভূত প্রেত সম্পর্কে বদ্ধমূল ধারণা এমন গভীরভাবে প্রবেশ করেছে যেন কারো শরীরে বিদ্ধ ধারালো কোঁচ। না পারে কেউ বের করতে, না পারে ভেতরে রাখতে। এই বাড়ির মালিক সম্পর্কে কারোরই তেমন কোনো ধারণা নেই। যারা অতীতে বাস করত তারা হয়তো বহু আগেই হারিয়ে গেছে মহাকালের অতল গর্ভে, অথবা এমনও হতে পারে যে ভূত প্রেতের জ্বালায় অতিষ্ঠ হয়ে তারা অন্যত্র পালিয়ে বেঁচেছেন। সে যাই হোক, একদিন বিকেল বেলা একটা ট্যাক্সি এসে থামলো ঠিক ওই ভুতুরে বাড়ির সামনে। ট্যাক্সি চালক ভয়ার্ত চোখে যাত্রীটিকে বলল, ভাইজান তাড়াতাড়ি করে আমার ভাড়া দিয়ে দেন আমি জায়গা। যাত্রীটির নাম নুর ইসলাম। সে ভাড়া পরিশোধ করার সময় একবার ট্যাক্সি চালকের দিকে তাকালো। সে লক্ষ্য করলো ট্যাক্সি চালকের চোখে কি যেন এক ভয় এসে ভর করেছে। ভরা পূর্ণিমায় মাত্র এক খণ্ড মেঘ যেমন করে পৃথিবীকে অন্ধকারের চাদরে ঢেকে দেয়, তার মনের আকাশও যেন কি এক অজানা আতঙ্কে ঢাকা পড়েছে। নুর ইসলাম লোকটিকে কিছু একটা বলতে যাবে, তার আগেই সে ট্যাক্সি চালিয়ে মুহূর্তেই হাওয়ায় মিলে গেল। যেন কোনো প্রেতাত্মা, কোনো সাধু বাবার ভয় মুহূর্তেই বাতাসের সাথে মিশে গেল। এই নুর ইসলামের সাথে ভুতুরে বাড়িটির এক অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। সে তার লাগেজ, ব্যাগ ইত্যাদি নিয়ে ঘরের ভেতর প্রবেশ করতে যাবে, এমন সময় তার চোখ পড়ল সম্মুখবর্তী বট গাছটা। সেখানে সে একজন বৃদ্ধ সাধককে গভীর ধ্যানে মগ্ন অবস্থায় দেখতে পেল। নূর মনে মনে ভাবল যে পরে কখনো সাধকের সাথে আলাপ জমানো যাবে, আগে বাসায় ঢুকে কাপড় চোপড় ছেড়ে একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। গল্পের এই পর্যায়ে একটু ইতিহাসের অন্তর্মহলের ইঙ্গিতে আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। নুর ইসলামের বাবা মা এই বাড়ির মালিক। তারা অনেক বছর আগে এইখানেই থাকতেন। নূরের জন্ম হবার পর তার মা লাকি চৌধুরী অস্বাভাবিক আচরণ শুরু করেন। কখনো বট গাছের দিকে দৌড় দিতেন, গাছের উপরের দিকে তাকিয়ে কার সাথে যেন কথা বলতেন। গভীর রাতে ঘুম থেকে উঠে নদী তীরে একা একা বসে থাকতেন, যেন অনেকদিন পর কেউ তাদের ঘরে আসছে, যার জন্য এত অপেক্ষা। বাথরুমে গিয়ে নিজের সাথে পিটপিট করে কথা বলতেন। অনেক ডাক্তার কবিরাজের শরণাপন্ন হয়েও কোনো সুফল আসেনি। নূরের বাবা শান্ত ইসলাম এবং আত্মীয় স্বজন একদম আশাই ছেড়ে দিয়েছিলেন। এভাবেই চলল আরো অনেকদিন। তারপর নিঃস্ব কাঙালের মতো আর কোনো উপায় না দেখে বাড়ি পরিবর্তনের সিদ্ধান্ত অন্য এলাকায় বাড়ি পাওয়া গেল এবং যত দ্রুত সম্ভব আসবাবপত্র স্থানান্তরের প্রক্রিয়া শুরু করার ব্যাপারে সবাই একমত হলেন। পরদিন এক আশ্চর্য ঘটনা ঘটল। লাকির আচরণ একেবারেই স্বাভাবিক হয়ে গেল, যেন এতদিন ধরে তিনি অভিনয় করছিলেন। নাটকের শেষ অঙ্কের সমাপ্তি ঘটল যেন। আরেকটি অদ্ভুত ঘটনা সেদিন বিকেলে নূরের বাবার সাথে ঘটল। তিনি বিষণ্ণ মনে দূর আকাশের কোন এক একাকী তারার মতো নদী তীরে বসেছিলেন। খুব বেশি সময় হয়নি, তবু কেন জানি মনে হচ্ছিল সহস্র বছর ধরে তিনি সেখানে বসেছিলেন এবং সময় যেন মৃত পড়ে থাকা পাথর খণ্ডের মতো স্থির। বাসায় ফেরার পথে শান্ত লক্ষ্য করলেন খুব বৃদ্ধ একজন লোক ওই বট গাছটার নিচে একটা শীতল পাটিতে বসা, পরনে ধবধবে সাদা পাঞ্জাবি, শুভ্র মেঘের মতো সাদা চুল এবং দাড়ি। দেখে মস্ত বড় সাধু বা দরবেশ মনে হয়। দরবেশ বাবার সাথে চোখাচোখি হবার সাথে সাথে শান্ত যেন কোন জাদুকরের মায়াজালের মতো নিষ্পলক তাকিয়েই রইল। যাযাবররা যেমন হিপনোটিজমের মাধ্যমে কোনো মানুষের মস্তিষ্ক প্রসূত চিন্তাগুলোকে পড়তে পারে, ওই সাধুও যেন শান্তের চোখের ভাষা অবলীলায় পড়তে থাকলেন। সম্পূর্ণ পড়া শেষ করে তারপর চোখ বন্ধ করলেন। শান্ত যেখানে ছিলেন ঠিক সেখানে মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। দরবেশ বাবা চোখ খুলে শান্তকে ইশারায় নিজের কাছে রাখলেন। শান্ত বাধ্য শিশুর মতন সাধু বাবার দিকে অগ্রসর হলেন। বাবা বললেন,
আমি থাকতে তোর আর কোনো কষ্ট হবে না। এই বাড়িতে এক মারাত্মক প্রেতাত্মা বাস করে। আমি তার সাহায্য করতে এসেছি। এই তাবিজটা নে, এটা তোর স্ত্রীর গলায় পরিয়ে দিবি। কখনো যেন এটা গলা থেকে না খোলা হয়। যদি ভুলেও কখনো এটা হারায় বা গলা থেকে পড়ে যায়, তবে আর কোনো শক্তি তোর স্ত্রীকে বাঁচাতে পারবে না। আর একটা কথা, আগামীকাল তোরা এই বাড়ি ছেড়ে চলে যাবি। তোর ছেলের বয়স যখন 30 হবে, তখন তার হাতে এই কাগজটা দিয়ে বাসায় এসে রাত 3টার সময় এই বট গাছটার নিচে মাটিতে পুঁতে রাখতে বলবি। যা। দরবেশ সবার কথাগুলো শান্ত শুনতেই থাকলেন, যেন তার নিজের বলার মতো কিছুই নেই, যেন তিনি একটা নির্বাক গাছ। পরদিন সকালেই ঝড়ো হাওয়ার গতিতে বাসা পরিবর্তন করা হলো। সে দরবেশকে অবশ্য দেখা গেল না। আজ সেই রাত, যে রাতে নূর সে দরবেশের নির্দেশনা মতে এবং তার পিতার কাছ থেকে পাওয়া সযত্নে সংরক্ষিত কাগজের টুকরাটিকে সেই বট গাছের নিচে পুঁতে রাখতে এসেছে। কেউ জানে না কাগজটায় কি লেখা। নূর ব্যাগে থাকা খাবার খেয়ে মোমের আলোয় রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুধিত পাষাণ গল্পটি পড়ছে। বাইরে সংসর শব্দে হাওয়া বইছে, মনে হচ্ছে যেন ঝড় আসবে। একটু পরপর মোমবাতি নিভে যাচ্ছে। নূরের মনে হলো কেউ যেন ইচ্ছে করেই এমনটি করছে। তার ভয় করতে লাগলো। গায়ের রং দাঁড়িয়ে গেছে। এক অজানা ভয় তার মন প্রাণ কালো মেঘ যেমন সূর্যকে ঢেকে দেয়, ঠিক তেমনি আচ্ছন্ন করেছে। নূরের মনে হচ্ছে যেন সে আর ভোরের আলো দেখতে পাবে না। আজ রাতেই তার মৃত্যু হবে। সময় যেন যাচ্ছেই না। মনে মনে প্রার্থনা করছে কখন 3টা বাজবে, কখন কাজটা শেষ হবে, কখন ভোর হবে, কখন সে বাড়ি ফিরবে। এক অস্বাভাবিক অস্থিরতা নূরকে গ্রাস করেছে। রাত 3টা বাজতেই নূর হাতে একটা টর্চ লাইট নিয়ে বের হল। গন্তব্য খুব কাছে, কিন্তু তার মনে হলো এই দূরত্ব শেষ হবার নয়। যেন যুগ যুগ ধরে অপেক্ষার পর সে তার লক্ষ্য ভেদ করতে পারবে। প্রকৃতি যেন আজ উন্মাদ হয়ে গেছে। মাথার হাওয়ায় নূর যেন ভাষা মনে করতে হিমশিম খাচ্ছে। অল্প বাতাসে কাগজের টুকরা যেমন বাতাসে ভাসে, ঠিক তেমনি নূর যেন প্রচন্ড হাওয়ার সাথে উড়ে যাবে। নূর বট গাছের নিচে পৌঁছতে একটা বিশাল ডাল তার পায়ের উপর আছড়ে পড়ে। ঠিক তখনই সে একটা চিৎকার দিয়ে উঠলে। বজ্রপাতের আওয়াজের কাছে তার চিৎকার যেন সমুদ্রের কাছে ফোটা জলের মতো। যাই হোক, নূরের হাত পা অসম হয়ে যায়। অনেক কষ্টে ডাল থেকে পাটা সরিয়ে এনে খুব দ্রুততার সাথে নূর একটা গর্ত করে কাগজের টুকরাটা মাটি চাপা দিয়ে পঙ্গু মানুষের মতো ধীরে ধীরে বাসায় ফিরে আসে। সারা রাত ধরে নূর প্রচন্ড ব্যথায় কঁকড়াতে থাকে, সাথে তীব্র জ্বর। ভোরের আলো ফুটতে না ফুটতেই সে তড়িঘড়ি করে ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়। বট গাছটির নিচে সে সেই সাধু বাবাকে দেখতে পায়। দরবেশ নূরের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বাতাসে ভেসে থাকা অতি ক্ষুদ্র জল্পনার মতো হাওয়ায় মিলিয়ে যায়। আজকের গল্প হয়তোবা রচনা বিমল কর। আরো ফলনটা এগিয়ে এসে গাড়িটা থামল। এতক্ষণ চাকা ঘষে যাওয়ার বিশ্রী একটা শব্দ ছিল এবং এই ফাঁকা মাঠ খাল বিলে ছড়িয়ে ছড়িয়ে পড়ছিল। গোটা 20 ওয়াগনের শখানেক চাকায় ব্রেকগুলো পুরোপুরি কামড় দেয়নি, একটু একটু করে দাঁত বসা ছিল। শেষ কামড়ের সঙ্গে সঙ্গে সব চুপ, একেবারে নিস্তব্ধ। সন্তোষ বাইরে দাঁড়িয়েছিল ব্রেক লাইনের ফাঁকা বারান্দাটুকুর মধ্যে। এটা আপ ট্রেন। ডান দিকের সিঁড়ির গাছটায় গলা বুক বাড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটা বুঝবার চেষ্টা করছিল সন্তোষ। হলো কি, লাইন ক্লিয়ার নেই, সিগন্যাল পায়নি। মাথার উপর হাত তুলে যে হ্যান্ডেলটা ধরে সন্তোষ এতক্ষণ চলছিল, এবার সেটা আরো একটু শক্ত মুঠোয় ধরে আধখানা শরীরই গাড়ির বাইরে বের করে দিল। না, কিছু বোঝা যাচ্ছে না। চলুন যাক, গুডস ট্রেনের হারিয়ে চলছে তো চলছে, তার আলো তো দাঁড়ালো। মাঠ ঘাট ঠাই বেঠায় বিচার নেই। লাইনে ফেলে রাখলো তো রাখলোই, সারা রাত জঙ্গলের মধ্যেই ফেলে রাখলো। একটু বিরক্ত হয়েছিল সন্তোষ, কিন্তু এখন যেন অযথায় বিরক্তি উড়িয়ে দিতে, মনটা হালকা করতে ছোট একটা শীষ তুলে বেশ টেনে টেনে বাজালো। তারপর কিনতে লাগলো।
এই সন্ধ্যেতেও চাঁদ উঠে গেছে আকাশে। শুক্লপক্ষের দ্বাদশী ত্রয়োদশী হবে হয়তো। আকাশটা খুব পরিষ্কার, আলো পড়া কাঁচের মতন। চাঁদটা উঠেছে যেন মাঠ ঘাট ঝলমলিয়ে। সামনে মাঠ উঁচু নিচু, টুকরো টুকরো ক্ষেত, জল জমা বিল, শালের ছোট ছোট ছোপ, টেলিগ্রাফের পোস্ট, তার, এমনকি রেল লাইনের পাত্র গুজিয়ে ফিশ প্লেট চকচকে লাইন পর্যন্ত স্পষ্ট দেখাচ্ছিল। সন্তোষ মুগ্ধ হয়ে দেখছিল আর ভাবছিল, কি অদ্ভুত জ্যোৎস্না, মার্ভেলাস। একটা সূচ পড়লেও খুঁজে পাওয়া যায়। ঠোঁটের শীষে এবার একটা কানের গুলি বাজাতে লাগলো সন্তোষ, মাথা দুলিয়ে দুলিয়ে। কোনো কোনো শব্দটা দূর থেকে কানে আসছিল। ডাউন ট্রেন আসছে একটা। এই জন্যই লাইনে ঠেলে দিয়েছিল তার গাড়িটা। স্টেশনে লাইন পায়নি। কি ব্যাপার, ডাউন লাইনটা আবার কোন গাড়ি দাঁড়িয়ে আছে? লোকালটা নিশ্চয়ই। ওটাকে আটকে মেলটাকে পাস করে দিচ্ছে। সন্তোষ মোটামুটি অনুমান করেছিল আগেই, এখন নিঃসন্দেহ হলো স্টেশনের কাছাকাছি কোনো জায়গায় তার গাড়ি আটকে দিয়েছে। খুব সম্ভব ডিস্ট্যান্ট সিগন্যালের একটু আগে। এই লাইনে গাড়ি নিয়ে তার যাতায়াত খুব অল্প। ভালো করে এখনো সব চিনতে পারেনি। সার্চ লাইটের আলো পড়ল ছিটকে পাশের লাইনে, আশেপাশে। শব্দটা খুব জোর। গলা বুকটা একটু ভেতর দিকে টেনে নিল সন্তোষ। আলো আরো ছড়িয়ে যেতে যেতে গোল হয়ে এসেছে। আহা, অমন চাঁদের আলোকে শুষিয়ে একেবারে শেষ করে দিল। দেখতে দেখতে গাড়িটা এসে পড়ল। প্রচন্ড এবং দ্রুত একটা যান্ত্রিক শব্দ। ফিশ প্লেটের জয়েন্টগুলো খটাখট নড়ছে আর কাঁপছে আর শব্দ তুলছে। মনে হচ্ছিল যেন একটা সাংঘাতিক ঝড়, লাইন, বল্টু, পাথর, ফিশ প্লেট সব চিবিয়ে উড়িয়ে চলে যাচ্ছে। তুফান মেল, নিশ্চয়ই তুফান মেল। লেট করেছে, খুব লেট করেছে আজ। যতটা পারে মেকআপ করে নেবার চেষ্টা করছে। স্পিডের ধরাধরি হার মানছে না। মাধুরীর কথাটা মনে পড়ল আচমকা। একটু স্পিন করে চোখটা আটকে রেখেছিল অল্পক্ষণ। কই, কিছুই তো নয়। ভুল, সব ভুল, চোখের ভুল। গা ছেড়ে হাত দুটো মাথার ওপরকার হ্যান্ডেল থেকে তুলে নিয়ে ঘুরে দাঁড়ালো সন্তোষ। ব্রেক ভ্যানের দু হাত বারান্দায় জুতোর গোড়ালে ঠুকে ঠুকে একটু পায়চারি করলে মাথার ওপরকার সুন্দর চাঁদ দেখলো এবং এক টুকরো তুলোটো মেঘ। সিগারেট ধরিয়ে সন্তোষ তার ঘরটার মাঝে উঁকি দিল। আয়না খুপড়ি ঘর, টিম বাতি, লাল নীল লণ্ঠর, কাচের বাক্স, খাতাপত্র। খোলা জায়গায় আবার একটু পায়চারি করে সিঁড়ির কাছটায় বসলো সন্তোষ। লাইনের দিকে তাকালো। তারপর হঠাৎ গলা ছেড়ে একটা গমগম সুরের গান গাইতে লাগলো। একটা পাশের লাগেজ থেকে কিছু সরিয়ে বাড়িতে রাখতে ছুটেছে। লাইন স্টাফ হলেই এই অগ্নি নিয়ে টপ করে লাফ দিয়ে মাটিতে নেমে পড়লো সন্তোষ। থাক, দাঁড়িয়ে গেলি, কোম্পানির মাল তোমার যে আমার চাই। এই আমি চললুম, স্ট্রেট স্টেশনে যাব। ব্যাপারটা কি? হাতের বাতিটা পথ দেখে যাবার জন্য নয়, যা আলো চাঁদের তাতে পথ দেখার জন্য লাল লণ্ঠন নেবার দরকার পড়ে না। এরা শুধু গার্ড সাহেবের অস্তিত্ব, অর্থাৎ লাইন দেবে। অনুমানটা ঠিকই করেছিল ইব্রাহিম। দূরে সিগন্যালের দিকে তাকিয়ে সেটা বোঝা গেল। একটা ডাউন গাড়ি আসার সিগন্যাল পড়েছে। ইব্রাহিমের সঙ্গে কথা বলে সন্তোষ ফিরবো করছে। ডাউন গাড়ির শব্দ পাওয়া গেল দূরে। লোকাল প্যাসেঞ্জারটা আসছে। এটা ওয়াচ লেট। ফিরতে গিয়েও ফিরল না সন্তোষ। ইঞ্জিনের পাদানি বেয়ে উঠে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে থাকলো। ট্রেনটা চলে যাক আগে। জিনিসটা স্পষ্ট দেখা যাচ্ছে। অথচ সন্তোষ যে ডান হাতে তার গার্ডের বাতিটা ধরে আছে এ সম্পর্কেও সে নিঃসন্দেহ। কাজে এটা ঘুমের ঘোরের স্বপ্ন নয়। অন্য মনস্ক হয়ে হঠাৎ দৃষ্টিভ্রম ঘটেছে। তাও চাঁদের আলোয় অনেকটাই দেখা যায়। ব্রেক ভ্যানটা যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে অন্তত 50 গজ এগিয়ে এসেছে গাড়ি। কিছু আর বোঝা যাচ্ছে না। অদ্ভুত ব্যাপার তো, চুট্টি জোড়া এলো কি করে? কে রেখে দিয়ে গেল? সন্তোষ যখন ব্রেক ছেড়ে চলে গিয়েছিল নিশ্চয়ই তখন কেউ রেখে দিয়ে গেছে। কিন্তু এমন জনমানুষহীন জায়গায় কে আসবে? তবে ভাবতে পারছিল না সন্তোষ। মেল ট্রেনটা যাবার সময় তার মনে হয়েছিল কে যেন ওর পাশ থেকে লাফিয়ে পড়লো লাইনের ওপর। অবশ্য সত্যিই কেউ আর লাফিয়ে পড়েনি। প্যাসেঞ্জার ট্রেনটা যাবার সময় ব্রেকই ছিল না সন্তোষ। তখন যদি কেউ গলা বাড়িয়ে দিয়ে থাকে, দিতে পারে, দিলে জানবার উপায় নেই, কিংবা বলা যায় না, হয়তো সন্তোষেরই ব্রেক ফ্যানের চাকার তলায় গলা বাড়িয়ে দিয়েছে। সন্তোষের শরীরটা ভীষণ ভাবে ঘামছিল। স্বল্পাঙ্গ ঠান্ডা, অসাড়। বুকের মধ্যে কেউ যেন পাগল হাতে হাতুড়ি পিলাচ্ছিল। এই ভয় পাওয়া, মুষড়ে পড়া ভাবটা কিন্তু